প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম প্রত্যেকে হেডিং লিখো, অধিবৃত্ত বা প্যারাবোলা। তোমাদের এই চ্যাপ্টারটা ম্যাথামেটিক্সের কোন শাখার অংশ? প্রত্যেকে লিখে রাখবে আগে শাখার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। স্থানাঙ্ক জ্যামিতি ম্যাথামেটিক্সের এই শাখার কিন্তু অংশ। তোমাদের এই চ্যাপ্টারটা আছে সেকেন্ড সেম। কেমন? সেকেন্ড সেমে তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু আছে। তাছাড়াও এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য, কম্পিটিটিভ পরীক্ষার জন্য, জেইই মেন, ডব্লিউবি জেইই, কিংবা ফিজিক্সের অনেক কনসেপ্ট আছে, তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, একটু বলে দিই যে অধিবৃত্তের অ্যাকচুয়াল ফান্ডাটা কী। কেমন? তো অধিবৃত্তকে জানতে গেলে আমাদের যে টপিকটাকে জানতে হবে সেটা হচ্ছে কি কোনিক সেকশন, যাকে আমরা বাংলায় বলবো কি শঙ্কুচ্ছেদ। শঙ্কুচ্ছেদ এর মানে কি? এর মানে তোমাকে এখানে জানানো হচ্ছে যে একটা শঙ্কুকে যদি কাটো না, একটা শঙ্কু যদি কাটার উপর ডিপেন্ড হবে যে আমরা কীরকম ফিগার পাই। যেমন ধরো বৃত্ত দেখতে কেমন, উপবৃত্ত দেখতে কেমন, পরাবৃত্ত দেখতে কেমন, অধিবৃত্ত দেখতে কেমন, তাদের শেপটা কীরকম, ওই শেপটাকে চেনার জন্যই কিন্তু আমাদের প্রয়োজন শঙ্কুচ্ছেদ এই টপিকটা। যেমন ধরো একটা শঙ্কু, কেমন? এটা হচ্ছে একটা শঙ্কু। এবার এই শঙ্কুটাকে কাটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে কোনটা বৃত্ত হয়, কোনটা অধিবৃত্ত হয়, কোনটা পরাবৃত্ত হয়। কেমন? যেমন তোমরা যদি কেউ এই শঙ্কুটাকে না যদি এই বরাবর কাটো, কেমন এই বরাবর কাটো, তাহলে তুমি যে শেপটা পাবে, যে লুকটা পাবে, যে চেহারাটা পাবে, ওই চেহারাটা একটা বৃত্তের লুক নেবে। কেমন? তুমি যদি এই বরাবর না কেটে যদি তুমি যে একটু অ্যাঙ্গেল করে কাটো, যদি অ্যাঙ্গেল করে কাটো, তাহলে তুমি যে শেপটা পাবে, যে চিত্রটা পাবে, যে লুকটা পাবে, ওই শেপটা হচ্ছে কার বলতো? উপবৃত্তের। কেমন? তুমি যদি মনে করো স্যার আমি এই বরাবর কাটবো, যদি এই বরাবর কাটো না, এই বরাবর কাটলে তুমি যে শেপটা পাবে, যে আকৃতিটা পাবে, সেই আকৃতিটা কার মতো জানো? অধিবৃত্তের মতন। আমি তোমাদের প্র্যাকটিক্যালি একটা করে দেখাচ্ছি। তো আমার কাছে তো শঙ্কু নেই, কিন্তু বাড়িতে অনেক কষ্ট করে আলু পেয়েছি। কেমন? তো এই আলুটাকেই আমি তোমাদের কেটে দেখাবো যে কখন আমরা কিভাবে কাটলে কি কি পাচ্ছি। ওকে, তো চলো আগে আলুটার একটা অংশ কেটে বাদ দিই। দেখো, এই আলুটাকে আমি যদি একদম সোজা বরাবর কাটি, কেমন? কি করছি? একদম সোজা বরাবর করে, ধারে তো নেই, হ্যাঁ, একদম সোজা বরাবর কাটলাম। ঠিক আছে, কাটার পর দেখো আমি যে শেপটা পেলাম, যে আকৃতিটা পেলাম, যে আকারটা পেলাম, ওটা কি লুক নিয়েছে বলো তো? একটা বৃত্তের লুক নিয়েছে। কি, তাই তো? একটা বৃত্তের লুক নিয়েছে, বৃত্তের চেহারা নিয়েছে। এবার যদি আমরা এই আলুটাকে একটু কোণ করে কাটতাম, কীরকম কোণ করে? সোজা বরাবর না কেটে একটু কোণ করে কাটতাম, তাহলে কি পেতাম দেখি? ভাই হাতটা যেন কেটে না যায়, না তো প্রবলেম। এই যে দেখো, আমি একটু কোণ করে কাটলাম। তো কোণ করে কাটলে যদি তুমি শঙ্কু কাটতে না, তাহলে যে লুকটা পেতে, ওই লুকটা হয়ে যেত কি একটা উপবৃত্ত। কেমন? উপবৃত্তের লুক পেতে। তুমি যদি মনে করো যে না তুমি এই বরাবর কাটবে, এই বরাবর কাটলে দেখো তুমি যে লুকটা পাচ্ছ, দেখো অর্ধেক চাঁদের মতো দেখতে না, যে লুকটা পাচ্ছ, এই চেহারাটা হচ্ছে কার? অধিবৃত্তর। কেমন? তার মানে একটা শঙ্কুকে, ক্লিয়ার? ভয় পাচ্ছ চাকু দেখে? চলো চাকু রেখে দিলাম। তো একটা শঙ্কুকে কাটার উপর ডিপেন্ড করবে আমরা কীরকম কী লুক পাই। ওকে, বুঝতে পারলে ডিয়ার? কি বললাম? তাহলে আমরা এটাই বলতে চাইছি, যদি তুমি একটা শঙ্কুকে একদম তরোয়াল দিয়ে মাথা বরাবর কেটে উড়িয়ে দাও, দেখো নি বাহুবলী সিনেমাগুলোতে কি করতো? একদম কাটাপ্পা পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তরোয়াল নিয়ে এসে একদম এমন করে মারলো গলায়, পুরো মাথা কেটে নিচে পড়ে গেল। কেমন? তো যদি আমরা এরকমভাবে শঙ্কুকে যদি একদম পুরো সোজা বরাবর কাটি, তাহলে যে আমরা শেপটা পাবো, যে লুকটা পাবো,
ওই লুকটা হচ্ছে বৃত্ত। যদি একটু কোণ করে কাটো তাহলে আমরা কি পাচ্ছি, উপবৃত্ত। আর যদি তুমি একদম এই বরাবর কাটার চেষ্টা করো তাহলে যে লুকটা দেখতে পাচ্ছ ওই লুকটা হচ্ছে অধিবৃত্ত। তার মানে একটা অধিবৃত্ত দেখতে কেমন, একটা অধিবৃত্ত দেখতে হচ্ছে এরকম ধরনের, কেমন দেখো এইরকম লুক। ওকে, চলো আমি আস্তে আস্তে আরো এগোচ্ছি বিষয়টাকে নিয়ে। এবার আমরা যখন দেখলাম যে চ্যাপ্টারের নাম অধিবৃত্ত, তো তখন আমাদের মাথায় একটা জিনিস চাপবে, স্যার আপনি তো আগের দিন যখন কোঅর্ডিনেট জিওমেট্রির তথ্য বলছিলেন তখন তো আপনি সঞ্চার পথ খুব বলছিলেন, তাই না? কারণ সঞ্চার পথের মাধ্যমে তো তৈরি হয় অধিবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত, পরাবৃত্ত। তো এখানে তার কি অ্যাকশন রয়েছে দেখো। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ফিক্সড লাইন আর এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। কেমন, টপিকের নাম কি দেবে সবাই, সঞ্চার পথ। সঞ্চার পথ, ওকে। এটা হচ্ছে ফিক্সড লাইন আর এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। কেমন, ফিক্সড পয়েন্ট কেন, ওই পয়েন্ট কিন্তু নড়াচড়া করবে না, এক জায়গায় স্থির হয়ে থাকবে। এটা হচ্ছে ফিক্সড লাইন, ওই লাইনটা কিন্তু এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। কেমন, এবার মনে রাখবে গতিশীল বিন্দু, কি বললাম কোন বিন্দু, গতিশীল বিন্দু ওদের যাওয়ার উপর ডিপেন্ড করবে যে কি তৈরি হবে। কেমন, ওদের মাঝখান দিয়ে যাওয়ার উপর ডিপেন্ড করবে যে ও পরাবৃত্ত তৈরি করবে না উপবৃত্ত তৈরি করবে নাকি অধিবৃত্ত তৈরি করবে। ক্লিয়ার, কি বললাম আবার মন দিয়ে শোনো। এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে ফিক্সড লাইন, মাঝখানে কি আছে, রাস্তা। এবার গতিশীল বিন্দু এদের মাঝখান দিয়ে যাবে আর যাওয়ার উপর ডিপেন্ড করবে ও কি তৈরি করবে, উপবৃত্ত না অধিবৃত্ত না পরাবৃত্ত। তো চলো আমরা বিষয়টাকে একটু অন্যভাবে বুঝি। ভেবে নাও এটা হচ্ছে আমাদের মালদার ফোয়ারা মোড়, সবাই তো ফোয়ারা মোড় দেখেছই, তাই তো? তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে ফোয়ারা মোড় আর এটা হচ্ছে কি বলতো পোস্ট অফিসটা। কেমন, ফোয়ারা মোড়ের সামনে আছে না পোস্ট অফিস, তো এটা ফোয়ারা মোড়, এটা পোস্ট অফিস, এ পাশে জেলা স্কুল আছে, তাই না? আর ও পাশ দিয়ে আমরা উত্তর মার্কেট যেতে পারবো। তো এটা হচ্ছে ফোয়ারা মোড়, এটা হচ্ছে কি পোস্ট অফিস, আর মাঝখানে রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে ওই রাস্তা যেতে পারবো। এবার কেসটা কি হয় জানো, কেসটা এখানে এরকম, ধরো আমরা যখন দেখি এ পাশে বেশ অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে থাকে ফোয়ারা মোড়ের কাছে, মানে যখন দেখি যে এই মাঝখান রাস্তার এপারে যখন দাঁড়িয়ে থাকে পুলিশরা, আর তুমি যখন স্কুটি নিয়ে পার হবে বা বাইক নিয়ে পার হবে, আর ধরো বাইকের কাগজপত্র নাই, ক্লিয়ার, তখন তো মাথায় বুদ্ধি একটাই খেলবে যে আমি এক কাজ করব, পুলিশের কাছ দিয়ে গিয়ে হাই হ্যালো আমার কাগজ নেই, টাটা বাই বাই, এরকম মধ্যে যাবো না। আমরা করব কি, আমরা তখন চেষ্টা করব যে জাম্প করে হোক, হ্যাঁ আমি একদম এই পয়েন্টের পাশ দিয়ে গিয়ে একদম দৌড় মারবো, ঠিক কিনা? এদিকে পুলিশ আছে তো ট্রাই মারবো পুলিশের কাছে দিয়ে না গিয়ে, বরং পুলিশ থেকে একটু দূরে গিয়ে ট্রাই মারবো যাওয়ার, ঠিক কিনা? তো মনে রাখবে যদি গতিশীল বিন্দুরা না যদি পয়েন্টের কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করে, পয়েন্টের কাছ দিয়ে, তখন তৈরি করে হচ্ছে উপবৃত্ত। ক্লিয়ার? তো উপবৃত্তের তৈরির জন্য দায়ী কে? তোমার এই সিস্টেমটা, তুমি যখন দৌড়াচ্ছ পয়েন্টের কাছ দিয়ে, কেমন, এবার কেমন করে দৌড়াই না দৌড়াই ওটা তো আমি যখন উপবৃত্ত বলবো তখন বোঝাবো। আমার এখন সিস্টেম খালি একটাই, ওদের যাওয়ার উপর ডিপেন্ড করছে যে ও কি তৈরি করবে, উপবৃত্ত না অধিবৃত্ত না পরাবৃত্ত। এবার ধরো ফোয়ারা মোড়ের কাছে না এখানে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে, কেমন, এবার তুমি কি করবে, তুমি কি উপবৃত্তের মতন কি পুলিশের কাছ দিয়ে যাবে? নিশ্চয় না, তখন তুমি ট্রাই মারবে ওই লাইনের কাছ দিয়ে যাওয়ার। যেতে তোমাকে হবেই, পিছনে ব্যাক করার কোনো অপশন নাই। যখনই ব্যাক করতে যাবে দেখবে কি বলতো জনসমুদ্র তোমার পিছনে দাঁড়িয়ে আছে, ফলে ব্যাক করার কোনো অপশন নেই, ব্যাক করতে গেলেই তুমি কিন্তু হাইজ্যাক হয়ে যাবে ওখানেই। তার মানে তুমি করলে কি, তুমি লাইনের কাছ দিয়ে পালানোর চেষ্টা করলে, তখন হবে কি পরাবৃত্ত। ক্লিয়ার? এবার তোমার ভাগ্য এত খারাপ যে দেখছো কিছু পুলিশ এখানেও দাঁড়িয়ে আছে, কিছু পুলিশ এখানেও দাঁড়িয়ে আছে, তখন কি করবে বলো, ওই সময় কি করবে? হ্যাঁ, এই যে তোমরা নিজেরাই বললে স্যার পিছনে তো ব্যাক করার কোনো অপশান নাই, আর সামনে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার কোনো অপশান নাই, ঠিক আছে? তখন তুমি করবে কি, তখন চেষ্টা করবে ভগবানের নাম নিয়ে মাঝখান দিয়ে যাওয়ার, তাই না? মাঝখান দিয়ে যাওয়ার। তো মনে রাখবে যখন মাঝখান দিয়ে যাবে না, তখন যে শেপটা, যে চিত্রটা তৈরি হবে ওটা হচ্ছে কি অধিবৃত্তর।
ব্যাস এই হচ্ছে কি বলতো সঞ্চার পথের ফান্ডা। ক্লিয়ার? তাই শর্টে একবার বলে দিচ্ছি, আমাদের এই চ্যাপ্টারটা স্থানাঙ্ক জ্যামিতির সেকেন্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সব কিছু দাঁড়িয়ে আছে যার উপর, সেটা হচ্ছে শঙ্কুচ্ছেদ। কেমন প্র্যাকটিক্যালি দেখালাম তোমাদেরকে কেমন করে কাটার উপর ডিপেন্ড করছে। যদি তুমি শঙ্কুটাকে একদম মাথা বরাবর কাটো তাহলে যে শেপটা পাবে সেটা বৃত্তের, একটু অ্যাঙ্গেল করে কাটো তাহলে যে শেপটা পাবে সেটা কার? উপবৃত্তের। তুমি যদি কাটো একদম এই বরাবর তাহলে যে শেপটা পাচ্ছ সেটা হচ্ছে কি অধিবৃত্তর। আর তুমি যদি লম্বভাবে কাটো না তাহলে যে শেপটা পাবে ওটা পরাবৃত্তের শেপ। ঠিক আছে, কাটার উপর ডিপেন্ড করছে। এবার যখন আমি আকৃতিটা বুঝতে পারলাম যে অধিবৃত্তর আকার কেমন দেখতে, এই রকম দেখতে, তখন আমাদের এবার চলে আসতে হবে সঞ্চার পথে, কারণ ওটাই মেন। গতিশীল বিন্দুই দৌড়াবে, আর যে রাস্তা দিয়ে দৌড়াবে প্রদ্যুম্ন আর দয়া দরজা ভাঙতে ভাঙতে একটা কথাই বলবে যে পা দিয়ে যে পায়ের ছাপগুলো পড়েছে ওই পায়ের ছাপগুলো জয়েন করলে যে ছবি পাবো ওটা হচ্ছে কি বলতো সঞ্চার পথ। তো তুমি যখন স্কুটি নিয়ে বা বাইক নিয়ে যখন পয়েন্টের কাজ দিয়ে যাচ্ছ তখন তৈরি করছো উপবৃত্ত, যখন লাইনের কাজ দিয়ে যাচ্ছ তখন পরাবৃত্ত, যখন মাঝখান দিয়ে যাচ্ছ তখন অধিবৃত্ত। এটা একটা জাস্ট কি বলতো সিম্পল একটা সাময়িক ধারণা, এটাকে আমরা স্ট্যাবলিশ করব মূল কনসেপ্টে। ক্লিয়ার? এবার চলে আসছি আমরা ফান্ডামেন্টাল কনসেপ্ট অধিবৃত্তের। স্যার এবার আপনি প্রপারভাবে বলুন অধিবৃত্তটা কেমন করে তৈরি হয়। ঠিক আছে, যে প্রপার টেকনিকে আমরা অঙ্কের মূল ফান্ডায় পৌঁছাবো। তো দেখো সবাই, এবার হচ্ছে কনসেপ্ট, ধারণা। কেউ টুকবে না, আগে আগে দেখে নাও, টোকার টাইম দোষ হয়কে। আচ্ছা, আমরা প্রথমে নিচ্ছি একটা ফিক্সড লাইন আর নিচ্ছি ফিক্সড পয়েন্ট। কেমন? এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট আর এটা হচ্ছে কি ফিক্সড লাইন। আর এই টপিকটাকে বোঝার জন্য আমি যার হেল্প নেব সেটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট। ওই কারণে আগে বলে দিচ্ছি কোনো পার্টির আমি নই, ঠিক আছে, কোনো পার্টির নই আর কোনো পার্টিকে পছন্দও করি না, প্রথম কথা। ক্লিয়ার? আমি যে পার্টিতে বিশ্বাস করি সেটা একটাই পার্টি, সেটা হচ্ছে একেডি পার্টি। ক্লিয়ার? তো জাস্ট বোঝানোর জন্য আর তোমাদের ইন্টারেস্ট পাও ওই জন্য আমি দুটো পার্টিকে বেছে নিচ্ছি। ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে দিদি মমতা দিদি টিএমসি, আর এই যে দেখতে পাচ্ছ লাইন ফিক্সড লাইন এটা হচ্ছে দাদু। মানে কোন দাদু বলো তো? মোদি দাদু। কেমন? বিজেপি। তাহলে ফিক্সড পয়েন্ট আর ফিক্সড লাইন এটা হচ্ছে দিদি, এটা দাদু। কেমন? আর আমি হচ্ছে কি একজন জাস্ট সাধারণ নাগরিক। কেমন? কোন গরিক? একজন সাধারণ নাগরিক। কেমন? তো ধরে নিচ্ছি এটা আমি একজন সাধারণ নাগরিক। এবার বিষয়টা কি জানো, যখন আমরা ভোট দিয়ে যাই, কয়েকদিন পর তো তোমরাও দেবে ভোট, যখন আমরা ভোট দিয়ে যাই খুবই প্রবলেম হয় কি জানো, যখন এক পা দু পা হাঁটতে হাঁটতে যাবো না, তো দেখবে মোড়ের মাথাগুলোতে একটা একটা করে কি বলতো রাজনৈতিক দলের লোকগুলো বসে থাকে, কি দাদা একটু ভোটটা দিয়েন, হ্যাঁ মুরগির ট্যাঙ্ক পাঠিয়ে দেবো। তো অনেক রকম ধরো যে ইস্যু দাঁড়ায়। কিন্তু মুদ্রা কথা কি বলতো, সমস্যা হয় আমাদের সাধারণ নাগরিকের। ভোট তো বুঝতে পারছো কাকে দেবো নিজস্ব পার্সোনাল বিষয়, সবাই তো বলো দিতে, ঠিক আছে, কিন্তু কাকে দেবে না দেবে এটা তো মানুষের পার্সোনাল বিষয়। তুই দেখো যে কংগ্রেস বলছে যে দাদা ভোটটা আমাকে দিয়েন, মানে কি হাত চিনে ভোট দেবো। যদি কেউ বলে দাদা ভোটটা দিয়েন, মানে কাছিয়া হাতুড়ি তাড়াতে ভোটটা দেবো। ক্লিয়ার? যে যেমন বলবে তাকে সেরকম সিম্বল দেখে দিলাম, ঠিক আছে, দিব তো কোনো একজনকে, বাট সিম্বল দেখে দিলাম, যা সবাইকে দেবো। এবার দেখো কেসটা কীরকম। এটা হচ্ছে দিদি, এটা হচ্ছে দাদু, এটা হচ্ছে আমি। এবার আমি কি করছি, আমাকে কিন্তু এদের মাঝখান দিয়ে যেতে হবে, প্রবলেম এটাই। তো আমি করছি কি, আমি এমনভাবে যাচ্ছি না, যখন দিদি বলছে এ তুই কার দিকে রে, দিদি ও দিদি আমি তো আপনার দিকে আছি। দাদু বলছে তুই কার দিকে, ও দাদু আমি তো আপনার দিকেই। কেমন? তার মানে কি এই ডিস্টেন্স আর ওই ডিস্টেন্সটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। কেমন? ফলে কেউ আইডেন্টিফাই করতে পারছে না আমি কোন পার্টিতে আছি।
এমনি ম্যাথ নিয়ে পড়েছি, ভালো করে কি বলতো মেজারমেন্ট করলাম, নিয়ে বুঝে শুনে একদম এমনভাবে পাটা এখানে ফেললাম যে দিদি বলছে কার দিকে, আপনার দিকে, দাদু বলছে কার দিকে, আরে আপনার দিকে। ক্লিয়ার? আবার অনেক এক্সপেরিমেন্ট করে ভালোভাবে মেজারমেন্ট করে আবার আমি এখানে থপাট করে পাটা রাখলাম। পা রাখার পর দিদি বলছে কার দিকে, আরে আপনার দিকে, দাদু বলছে কার দিকে, আরে দাদু আমি তো আপনার ফ্যান। ক্লিয়ার? যদি ফ্যানটা অফ আছে বাট আমি আপনার ফ্যান। এবার আবার মেজারমেন্ট করে পাটা রাখলাম এখানে, দিদি বলছে যা বুঝতে পারছি না যে কার দিকে আছিস, কি বলছেন আপনি, হ্যাঁ আমি আপনার দিকে, ঠিক আছে, আই লাইক ইউ। এবার দাদু বলছে আই লাইক ইউ, তুই কার দিকে, ওহ দাদু আই লাভ ইউ, আমি তোমার দিকে আছি। এবার কি বলতো এমনভাবে পা রাখলাম এখানে, দিদি বলছে কার দিকে, আপনার দিকে, দাদু বলছে কার দিকে, আপনার দিকে, আবার পা রাখলাম এখানে, দিদি বলছে কার দিকে, আপনার দিকে, দাদু বলছে কার দিকে, আপনার দিকে। এরকম করে কি বলতো দুজনকে ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেলাম। কেমন? এবার তোমরা কি করলে, তোমরা এবার আমার যে পায়ের ছাপ, কারণ আমার তো পা গতিশীল ছিল, আমার পায়ের ছাপটাকে অনুসরণ করলে, আমার পায়ের ছাপগুলোকে তোমরা জোড়া লাগালে, জোড়া লাগিয়ে তোমরা যে যে চিত্রটা পেলে, যে ছবিটা পেলে, এই ছবিটা হচ্ছে কার, অধিবৃত্তের ছবি। কেমন? এটা হচ্ছে অধিবৃত্তের ছবি। আচ্ছা এখান থেকে এই ডিস্টেন্স আর এখান থেকে ডিস্টেন্স একই না আলাদা বলো তো? এই ডিস্টেন্স একই না আলাদা? একই ডিস্টেন্স। তো আমরা এই সোজাসুজি ডিস্টেন্সটাকে না আমরা এ নাম দিচ্ছি, হ্যাঁ এই ডিস্টেন্সটা এ, এই ডিস্টেন্সটা কি বলতো এ। আমরা যখন অধিবৃত্ত চ্যাপ্টারে এ এই শব্দটাকে দেখব, এই অ্যালফাবেটকে দেখব, ভেবেই নেবে ওই অ্যালফাবেট মানে হচ্ছে এই ডিস্টেন্সের কথা বলা হচ্ছে। কেমন? আচ্ছা এখানে যদি এই পয়েন্ট এস হয়, এই পয়েন্ট পি হয়, এই পয়েন্ট এম হয়, তাহলে বলতে পারবে এখানে আমরা কি বলতে পারি, এসপি ডিস্টেন্স আর পিএম ডিস্টেন্স সমান না সমান নয়? কোনটা বলো? সমান, কারণ ওইভাবে পা রাখতে রাখতে আমি গেছি। বলো এফ ডি ওকে, কারো কোনো সমস্যা নেই তো? ভাই বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আমাদের টার্গেটটা এরকম, এটা দিদি, এটা দাদু, এটা আমি, এমন করে পা রাখতে রাখতে যাচ্ছি যে আমার থেকে দিদির দূরত্ব যা, আমার থেকে দাদুর দূরত্ব তাই, ওরকম করে পা রাখতে রাখতে গেছি। তার জন্য আমি কি পেলাম, এসপি সমান পিএম। কেমন? তো এটাই হচ্ছে কি বলতো অধিবৃত্তের মূল কনসেপ্ট, এর উপরে দাঁড়িয়ে আছে সমস্ত চিত্র, সমস্ত ফর্মুলা, এখান থেকে কিন্তু স্ট্যাবলিশ করা যায়। এবার লেখার আগে আরেকটা তথ্য জানিয়ে দিই, সেটা হচ্ছে কি, তাহলে চিত্র আর নামকরণটা স্যার বলে দিন। চিত্রটা তাহলে কি পেলাম, আর সঙ্গে আপনি নামকরণটা বলে দিন। চিত্র ও নামকরণ দেখে নাও সবাই। তাহলে ছবি কি হলো স্যার? তো আমরা প্রত্যেকে জানি ছবি আঁকার জন্য প্রথম প্রয়োজন কি, যেহেতু এটা 2 ডাইমেনশনের পার্ট, ওই জন্য আমাদের দরকার হচ্ছে অক্ষ, তাই না? অক্ষ ছাড়া ছবি আঁকা যাবে না। ওই জন্য আমরা দুটো অক্ষ নিচ্ছি, একটা হচ্ছে ওয়াই অক্ষ আর একটা হচ্ছে এক্স অক্ষ। আমরা দুটো কিন্তু অক্ষ নিয়ে নিলাম। কেমন? আমি দুটো অক্ষ নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে কি এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, দুটো অক্ষ আমি নিয়ে নিলাম। এবার অধিবৃত্তের ছবি আঁকার জন্য দরকার দুটো মেম্বারকে, একটাকে দিদি আর একটাকে দাদুকে। ওই কারণে চলো আমি দিদিকে নিলাম আর দাদুকে নিলাম। কেমন? এবার এটা হচ্ছে আমার পায়ের ছাপ দিয়ে তৈরি কি বলতো অধিবৃত্ত। তাহলে অধিবৃত্তটা আমি এরকম করে আঁকলাম, ব্যাস। তো এই হচ্ছে অধিবৃত্তের চিত্র। কেমন? অ্যাকচুয়ালি অধিবৃত্তের ছবিটা কোনটা জানো? এটাই অধিবৃত্তের ছবি। কেমন? তো এই অধিবৃত্তের ছবি আঁকতে গিয়ে আমি ডিনোট করলাম কি এই পয়েন্টটাকে আর এই লাইনটাকে। ওকে অবধি? এবার ছবি তো কমপ্লিট, এবার নামকরণগুলো দেখে নিই। যদি হঠাৎ করে তোমরা কোনো একজনের বাড়ি যাও না, আর যদি কেউ না পরিচয় করিয়ে দেয় কোনটা তোমার বন্ধুর মা, কোনটা বাবা, কোনটা কাকা, কোনটা কাকি, কোনটা পিসি, কোনটা মাসি, যদি পরিচয় না করে দেয় তুমি বোবা হয়ে থাকবে, কথাই বলতে পারো না ঠিকঠাকভাবে। তাই আমরা দেখে নিই যে এই পরিবারের সদস্যগুলো কে কে। তো দেখো আমি যাকে এতক্ষণ দিদি 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 বলে ডাকছিলাম, ক্লিয়ার, তার নাম কিন্তু মমতা ব্যানার্জি না, তার নাম হচ্ছে কি ফোকাস। ক্লিয়ার?
সবাই তো ওর দিকে ফোকাস করে তাকিয়ে থাকে না, ফোকাস, তো ওটাকে আমরা বলি কি বাংলায় নাভিবিন্দু। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা যাকে বলছি দাদু 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 দাদু, ওটা কিন্তু এখানে এই চ্যাপ্টারে কিন্তু মোদিজি না, তাহলে কে? এটাকে বলি আমরা নিয়ামক সরলরেখা। নিয়ামক সরলরেখা কেমন? তার দুটো নাম হয়ে গেল, বেশি না, মাত্র কয়েকটা নাম রয়েছে। আমরা নিয়ামককে ইংলিশে কি বলি? ডাইরেক্ট্রিক্স। এবার দেখো এই যে অধিবৃত্ত দেখছো না, অধিবৃত্ত, আমরা কত ভাগ্যবান যে ওর মাথাটা দেখতে পেয়েছি, কারণ অধিবৃত্ত অসীম থেকে আসে আর অসীমে গিয়ে চলে যায়, এরকম না যে ও সার্কুলার পথে মুভ করে, এরকম না, কিন্তু ও অসীম থেকে আসে অসীমে গিয়ে চলে যায়, কোনোদিন ওরা কিন্তু ওদের এন্ড পয়েন্ট টাচ করে না। তাহলে আমরা ভাগ্যবান যে মাথা দেখতে পেয়েছি, তো এই মাথাটাকে বলছি আমরা শীর্ষ। ক্লিয়ার? শীর্ষবিন্দু। তাহলে তিনটে নামকরণ হলো। আমরা এর নাম কি দেব? এর নাম হচ্ছে অধিবৃত্ত, তার নাম দিচ্ছি অধিবৃত্ত। তো আমি না এক কাজ করি, আমি লিখছি কি মাইনাস ইনফিনিটিভ, আর ও চলে যাচ্ছে কোথায়? প্লাস ইনফিনিটিভের দিকে, ব্যাস। তো এর নাম হচ্ছে কি অধিবৃত্ত, ব্যাস। আর একটা নামকরণ খুব প্রয়োজন হয়ে পড়ে, সেটা কি? সেটা হচ্ছে নাভি পয়েন্টে আমি একটা লম্ব টানলাম। কেমন? নাভি পয়েন্টে একটা লম্ব টানলাম, এই লম্বটার নাম নাভিলম্ব, ব্যাস। আমাদের পুরো চিত্র এবং নামকরণ কমপ্লিট। এবার দেখো এই অধিবৃত্তটা না, এই অধিবৃত্তটা এক্স অক্ষে দেখো লটকে আছে, আছে না? হ্যাঁ, মনে হচ্ছে না যে এটা একটা চিকেন ঠ্যাঙের মতন, দেখবে মাঝে মাঝে দোকানগুলোতে টাঙানো থাকে না চিকেন ললিপপ, থাকে কিনা? তো মনে হচ্ছে না যে অধিবৃত্তটা এই এক্স অক্ষে লটকে আছে। তো যখন দেখব এই অধিবৃত্তটা এক্স অক্ষের উপরে লটকে আছে, ঝুলে আছে, তখন আমরা এই অক্ষটাকে বলবো অধিবৃত্তের অক্ষ। কেমন? তার মানে ওটা আর এক্স অক্ষ বলবো না, ওটা অধিবৃত্তের অক্ষ। যখন চিকেন ললিপপ কোনো একটা অক্ষে ঝুলে থাকবে, ওটা চিকেন ললিপপের অক্ষ হয়ে গেল। তো ওরকম কেউ আবার খাওয়ার জন্য আবার বলবে না কিন্তু, হ্যাঁ। তো ওরকম কী বলতো, এই অধিবৃত্তটা যখন এক্স অক্ষে লটকে আছে, তখন এই অধিবৃত্তটাকে বলছি, এই অক্ষটাকে বলছি অধিবৃত্তের অক্ষ। যদি বাই চান্স এরকম হতো না, অধিবৃত্তটা যদি ওয়াই অক্ষে লটকে থাকতো, তখন আমরা ওয়াই অক্ষটাকে কী বলতাম? বলো কি বলতাম? অধিবৃত্তের অক্ষ। কেমন? তখন আর ওয়াই অক্ষ বলতাম না, ওটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ। তো আশা করি তোমরা বুঝতে পারলে বিষয়টা, নামকরণগুলো আর চিত্রটা। তোমাদের আস্তে আস্তে আরও কনসেপ্ট দেব। এবার এখান থেকে তোমাদের দুটো জিনিস দেখাবো। এক হচ্ছে কি, এক হচ্ছে এই অধিবৃত্তের সমীকরণটা কি হবে। দেখবে অনেক সময় আমরা ডিরেক্টলি সমীকরণটা উল্লেখ করে দিই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। কেমন? হঠাৎ করে বলে দিই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। দেখবে তোমাদের ফিজিক্সেও দেখবে এই ফর্মুলাটা খুবই কাজে লাগে। তো আমরা সেটাকে স্ট্যাবলিশ করব, কেমন করে সমীকরণটা আসে, কেমন? তার জন্য এখানে চিত্র আঁকবো আর এখানে প্রমাণটা করব। তো প্রমাণটা করার আগে তোমাদের লাস্ট একটা তথ্য আগে দেখিয়ে দিই, এর অ্যাপ্লিকেশনটা কোথায় আছে ফিজিক্সে। তোমরা অলরেডি ফার্স্ট সেমিস্টারে একটা চ্যাপ্টার পড়েছো, চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাসের গতি। কি পড়েছো না? আমরা কি জানতাম প্রাসের গতিতে? কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে ছুড়ি, ক্লিয়ার, তাহলে বস্তুটা কী হবে বলো তো? মহাশূন্যে কি বিলীন হয়ে যাবে? কি হবে না, মহাশূন্যে বিলীন হলে তো ওটা তো মুক্তিবেগ হয়ে গেল। তো আমরা যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুড়ি, তাহলে বস্তুটা কি হবে? একটা উচ্চতা যাওয়ার পর আবার নিচে এসে পড়বে, ঠিক কিনা? তার মানে কোনো একটা বস্তুকে উপর দিকে ছুড়লে গেলে ও উপর দিকে উঠলো বটে, বাট একটা জায়গায় যাওয়ার পর আবার ও নিচে এসে পড়ে। তো আমরা যে চিত্রটা পাই না, আসলে এই চিত্রটা হচ্ছে অধিবৃত্তের ছবি। কেমন? দেখবে আমরা অধিবৃত্তের এই গ্রাফ নিয়ে কিন্তু ওখানে কিছু প্রমাণ করেছিলাম। তো যাই হোক, তো এক্সাম্পল হচ্ছে কি প্রাসের গতি। প্রাসের গতি। আচ্ছা, এবার আমরা দেখব সমীকরণটা কেমন করে পাই। ক্লিয়ার? কেউ লিখো না, দাঁড়াও একটু ওয়েট করো। তো সমীকরণটা পাওয়ার জন্য আমি এক কাজ করি, আগে চিত্রটাকে আঁকার চেষ্টা করি।
প্রথমে আমরা চিত্রটাকে আঁকার চেষ্টা করি, আগে দেখে নাও সবাই। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে অধিবৃত্তের ছবি। ব্যাস, এটা হচ্ছে এস বিন্দু, কেমন? এটা এস বিন্দু, এটা যে নিয়ামক, এটা কি বলতো? নাভি বিন্দু। এবার তোমরা এটা কি নিশ্চয়ই মানছো স্যার, আপনি যদি এর উপর একটা পয়েন্ট নেন না স্যার, এই পয়েন্টটা ধরে নিন পি পয়েন্ট, বলতে পারবে তাহলে আমি কি বলতে পারি? এসপি সমান কি হবে? পিএম। ঠিক কিনা, মানছো কিনা বলো? এসপি সমান পিএম, কারণ অধিবৃত্তটা আঁকি তো এইভাবে যে এমন করে আমি পা রেখে রেখে চলি যে দিদি বলছে কার দিকে? আপনার দিকে। দাদু বলছে কার দিকে? আপনার দিকে। তার মানে এই যে ডিস্টেন্স কি হবে? অল টাইম একই হবে। তার মানে আমরা প্রত্যেকে মানছি স্যার এসপি ইকুয়াল টু পিএম, তাই না? এবার দেখো আমরা এর হেল্প নিয়ে, এটার হেল্প নিয়ে, এই মাদার্স ফর্মুলার হেল্প নিয়ে আমরা কেমন করে বানাচ্ছি ইকুয়েশন, দেখো সবাই। আচ্ছা, একটা জিনিস মনে আছে, একটু আগে বলেছিলাম স্মল এর পরিচয়টা কি? বলো, দেখো কি বলেছিলাম স্মল এর পরিচয়, এই সরাসরি যে ডিস্টেন্সটা, তার মানে এখান থেকে এই দূরত্বটা কত বলো তো? স্মল এ। আর এখান থেকে এই দূরত্বটা কত? স্মল এ। ওহো, তার মানে এই ডিস্টেন্সটাও কি বলতো? স্মল এ। মানছো সবাই? আমি এই যে পয়েন্ট নিয়েছি না, এই পয়েন্টের নাম আমি দিচ্ছি, ধরে নাও এক্স কমা ওয়াই, কেমন? এই পয়েন্টের নাম। তো তোমরাই বলো আমরা ওই পয়েন্টে কেমন করে পৌঁছাই? বলো, পৌঁছানোর টেকনিকটা কি? কোন একটা বিন্দুতে পৌঁছানোর টেকনিকটা কি? প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স যাব, তারপর ওয়াই অক্ষ বরাবর ওয়াই ডিস্টেন্স উঠবো, তবেই না পাবো ওখানে। তার মানে আমরা এক্স অক্ষ বরাবর, চলো একটু মার্ক করে দিচ্ছি বড় বড় করে, এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স গেলাম, আর ওয়াই অক্ষ বরাবর আমরা ওয়াই ডিস্টেন্স গেলাম, তবেই কিন্তু আমি ওই পয়েন্টে পৌঁছাতে পারবো। বলো, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই? শিওর? মন থেকে বলো সবাই। তাহলে আমি একবার এই ছবিটাকে বলি, একটু দেখে নাও সবাই, একবার সবাই দেখে নাও। এটা হচ্ছে বাবু অধিবৃত্ত, এটা হচ্ছে নিয়ামক সরলরেখা, এটা হচ্ছে কি? নাভিবিন্দু। তোমরা সবাই জানো স্যার এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা কি সমান হবে? কেমন? এসপি আর পিএম ওই ডিস্টেন্স সমান হবে। যদি এই পয়েন্ট স্যার এক্স কমা ওয়াই হয় না, তাহলে স্যার আমি বুঝে গেলাম এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স আর এই হাইটটা কত স্যার? ওয়াই। ক্লিয়ার? কোনো সমস্যা নেই অবধি? আচ্ছা, তোমরা বলো তো, যদি এই ডিস্টেন্স এক্স হয় তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? কারণ আমি তো পুরোটা জানি এ, এই সম্পূর্ণটা এ, ওইটুকুটা এক্স, তাহলে এইটুকুটা কত হবে? তাহলে মানছো সবাই স্যার এইটুকুটা হচ্ছে এ মাইনাস এক্স? মানছো সবাই? কারো কোনো ডাউট নেই তো? অঙ্কু মানছো? মানছো না? তাহলে কি কি দেখলে বলো তো, এই পুরো ডিস্টেন্স, এই সম্পূর্ণটা হচ্ছে এ, আর এইটুকুটা হচ্ছে কি এক্স, তাহলে সম্পূর্ণ থেকে এইটুকুটা বাদ দাও, তাহলে ওইটুকুটা ডিস্টেন্স পেয়ে যাচ্ছ। ব্যাস, আর আমার টেনশন নেই। এবার চলে আসছি ডট ক্যালকুলেশনে। দেখো ক্যালকুলেশনটা কীরকম। আচ্ছা সবাই লক্ষ্য করো তো, এসপি 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 মানে কোনটা বলো তো? এই ডিস্টেন্সটা। তো এই ডিস্টেন্সটা কি একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ না? দেখো আমরা এখানে একটা মাইক্রো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাই না? দেখো এই যে এসপি ওই ডিস্টেন্স, ওই ত্রিভুজটা। তো ওই ট্রায়াঙ্গেলটার এসপির পরিচয় কি? একটা অতিভুজ। তাহলে আমরা অতিভুজ মানে কি জানি বলো? অতিভুজ মানে জানি আমরা আন্ডার রুট অফ, পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আন্ডার রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে বলতে পারবে লম্ব কোনটা? লম্ব হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বলো ভূমি কোনটা এখানে? এ মাইনাস এক্স, তাহলে তার হোল স্কোয়ার। তো দেখো আমি কত সহজে আমি ওই যে এসপি ডিস্টেন্সটা পেয়ে গেলাম। ওই সমকোণী ত্রিভুজের যেহেতু অতিভুজ, ওই কারণে অতিভুজ সমান হচ্ছে আন্ডার রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা বাবু তুমি বলবে তো এবার পিএম, পিএম মানে এখানে প্রাইম মিনিস্টার না বাবু? হ্যাঁ, এখানে পিএম মানে হচ্ছে ওখান থেকে ওই অবধি ডিস্টেন্স। ক্লিয়ার? এবার ভালো করে চশমা পরে, তুমি চশমা পরে আছো, টেনশন নেই, একটু নজর দাও তো। এখান থেকে ওই অবধি ডিস্টেন্সটা মাপবো আমি, তো এখান থেকে ওই অবধি ডিস্টেন্সটা কার সঙ্গে সমান? এ এর সঙ্গে সমান না? ওহো, তার মানে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান হবে, মানে এ দিলাম।
আর এই ডিস্টেন্সটা কার সঙ্গে সমান? ওর সঙ্গে সমান, মানে এক্স। কি তাই তো? দেখো আমাকে পিএমটা মাপতে হবে, তো পিএম কেমন করে মাপবো? আমি ওই ডিস্টেন্স দেখছি ওর সঙ্গে সমান, আর ওইটুকুটা ডিস্টেন্স ওর সঙ্গে সমান, তাহলে বলতে পারবে পিএম ওই পুরো ডিস্টেন্সটা কত হবে বলো তো? এক্স প্লাস কত? এ। তাহলে আমি বলতে পারি যে স্যার পিএম ডিস্টেন্স হচ্ছে আগামী এখান থেকে ওই ডিস্টেন্সটা যাব, মানে এক্স। স্যার থামবো না স্যার, আমি এবার আমি ওখান থেকে এই ডিস্টেন্সটা যাব, মানে এ। তাহলে আমি স্যার পুরো পিএম ডিস্টেন্সটা ট্রাভেল করলাম। বুঝতে পারলে বিষয়টা? এবার আমরা এটাকে নিয়ে করব এবার গণনা। উভয় পক্ষে হোল স্কোয়ার করো, হোল স্কোয়ার করলে কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান কত বলো তো? এক্স প্লাস এ তার হোল স্কোয়ার। উভয় পক্ষে হোল স্কোয়ার করলাম। ওকে, এবার আমি অনেক দিন পর দেখতে পেয়েছি এ মাইনাস হোল স্কোয়ার সূত্র, ভেঙে দিই। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস কত বলো? এক্স স্কোয়ার সমান, এটাকে ভেঙে দাও, তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2ax প্লাস কত? এ স্কোয়ার। এবার দেখো কাটাকাটি করলে কি পাচ্ছি আমরা? দেখো উভয় পক্ষে না এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই 2ax কে লাথি মেরে ওপরে তারাও, তাহলে প্লাস 2x মানে কি পাচ্ছি? 4ax। তো দেখো আমরা কত সুন্দরভাবে আমি পেয়ে গেলাম কি? অধিবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে কি? এই প্যারাবোলা, এই অধিবৃত্তটার ইকুয়েশন। ওকে, তাহলে আমি ফাইনালভাবে শর্টে একবার জানিয়ে দিচ্ছি বিষয়টাকে, কেউ টুকবে না, একবার দেখে নাও লাস্ট। ওকে, বলো চ্যাপ্টারের নাম কি আজকের? অধিবৃত্ত। জোরে বলবে। এই চ্যাপ্টারটা ম্যাথামেটিক্সের কোন শাখার অংশ? আর ইংলিশে কি বলে ওটাকে? কোঅর্ডিনেট জিওমেট্রি। আচ্ছা, এবার আমরা প্রথমে জানতে চাই শেপটা কিরকম, কেমন লুক, কেমন বৃত্ত কেমন দেখতে হয়, অধিবৃত্ত কেমন দেখতে হয়, ওই শেপটা কিরকম। তার জন্য আমরা এখানে কি শিখলাম? শঙ্কুচ্ছেদ। শঙ্কুচ্ছেদকে আমরা ইংলিশে কি বলি? কোনিক সেকশন। কেমন? কোন মানে শঙ্কু, ইংলিশে কোন মানে শঙ্কু, কোনিক সেকশন মানে বিভাজন। তো দেখো একটা শঙ্কুকে তুমি যদি একদম পুরো অনুভূমিভাবে কাটো, তাহলে কি পাচ্ছ? কি ডায়াগ্রাম, কি ছবিটা পাচ্ছ বলো তো? কি শেপটা পাচ্ছ? একটা বৃত্তের। যদি একটু কোণ করে কাটো, উপবৃত্ত। যদি এ বরাবর কাটো, অধিবৃত্ত। আর যদি লম্ব বরাবর কাটো, তাহলে পরাবৃত্ত পাবে। এবার সঞ্চার পথ, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট আর এটা হচ্ছে ফিক্সড লাইন। ওদের মধ্য দিয়ে কিন্তু পয়েন্ট ট্রাভেল করবে। কেমন? আর যাওয়ার উপর ভিত্তি করবে যে কি তৈরি করবে, উপবৃত্ত না অধিবৃত্ত না পরাবৃত্ত। যদি পয়েন্টের কাজ দিয়ে যাই তাহলে উপবৃত্ত, যদি লাইনের কাজ দিয়ে যাই তাহলে পরাবৃত্ত, আর যদি মাঝখান দিয়ে যাই অধিবৃত্ত। আমরা বুঝতে পারলাম যে মাঝখান দিয়ে যাবে। এবার মাঝখান দিয়ে যাবে, সে রহস্যটা কি? ওই রহস্যটার জন্য তোমাদেরকে আমি এখানে কনসেপ্টটা দিলাম। কি বললাম? এটা ফিক্সড পয়েন্ট, এটা ফিক্সড লাইন। এর মাঝখান দিয়ে এবার এই পয়েন্টটা ট্রাভেল করছে। যখন ও পা রাখলো না, তো প্রত্যেকটা পয়েন্টে দেখছে কি বলতো? ফিক্সড পয়েন্ট থেকে ওই গতিশীল বিন্দুর দূরত্ব যা, এই লাইন থেকে গতিশীল বিন্দুর দূরত্বটা একই প্রত্যেকটা পয়েন্টে। তো যে পয়েন্টে ও যে রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে গেল, ওই রাস্তাটাকে যদি আমি জয়েন করি, ওই পায়ের ছাপগুলোকে যদি জয়েন করি, তাহলে যে চিত্রটা পেলাম, যে ছবিটা পেলাম, সেটা হচ্ছে কি? একটা অধিবৃত্তের ছবি, বা সেটা হচ্ছে একটা সঞ্চার পথ। ওই সঞ্চার পথটার নাম দেওয়া হলো কি? অধিবৃত্ত। কেমন? আর এখান থেকে আমরা গাণিতিক রূপ কি পাচ্ছি বলতো? এসপি সমান কত বলতো? পিএম। তাহলে আমরা ছবিটা পেলাম এরকম, আর নামকরণগুলো সব দিয়ে দিলাম। কোনটা শীর্ষবিন্দু, কোনটা নিয়ামক সরলরেখা, কোনটা নাভিবিন্দু, কোনটা অধিবৃত্ত, কোনটা নাভিলম্ব, কোনটা অধিবৃত্তের অক্ষ। এবার আমরা বাস্তব ক্ষেত্রে দেখালাম যে তোমরা অলরেডি পড়েছো প্রাসের গতি। আরও তোমরা সামনে যখন এগোবে আরও অনেক জানতে পারবে যে কি কি এক্সাম্পল হতে পারে। তবে আমরা এবার ইকুয়েশনটাকে দেখতে চাইছি, ইকুয়েশনটা কেমন করে আসে। তার জন্য আমরা করলাম কি? আমরা জাস্ট এই পয়েন্টের নাম দিলাম পি, আর পয়েন্ট আছে এক্স কমা ওয়াই। সমস্ত ডিস্টেন্সগুলোকে আগে আমি সূচিত করলাম, যা যা ডিস্টেন্স আছে। কীরকমভাবে একটু দেখে নাও ডিস্টেন্সগুলো। যেমন ধরো আমি বলতে পারি এখানে
এই যে অধিবৃত্ত দেখছো ভাই তোমরা, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি পয়েন্ট, আর আমরা প্রত্যেকে জানি এসপি সমান কত, পিএম, তাই না? এই পয়েন্ট কত, এই পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই। যে কেউ বলতে পারবে স্যার ওই পয়েন্টে পৌঁছানোর টেকনিক, আপনি এক্স দূরত্ব যান, ওয়াই দূরত্ব উঠুন, ঠিক পেয়ে যাবেন আপনি। কিন্তু আপনি তো একটা জিনিস জানেন যে এই পুরো ডিস্টেন্স, ওর নাম যদি এ হয় তাহলে এই ডিস্টেন্সটাও কি হবে, এ হবে। আর পুরো ডিস্টেন্স এ, এই ডিস্টেন্স এক্স, তাহলে স্যার আরামসে এই ডিস্টেন্সটা পেয়ে যাবো। কি হবে বলো তো, এ মাইনাস এক্স। যখন আমি এই ট্রায়াঙ্গেলের দিকে তাকাচ্ছি স্যার, এই ট্রায়াঙ্গেলটার দিকে, তখনই বুঝে যাচ্ছি স্যার ওটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওই এসপি, এসপি ডিস্টেন্স মানে কি, আন্ডার রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর যখনই আপনি পিএম ডিস্টেন্সের দিকে তাকাচ্ছেন, পিএম এই ডিস্টেন্স, তখনই আমার স্যার এই ডিস্টেন্সের কথা মনে পড়ে যাচ্ছে স্যার। এই ডিস্টেন্সটা মানে কেমন, কীভাবে যাবো স্যার, আগে আপনি এক্স ডিস্টেন্স গেলেন, তারপর আপনি এ ডিস্টেন্স গেলেন, তবে আপনি পুরো ডিস্টেন্সটা কভার করতে পারছেন। তারপর আর কিছুই না, ওটাকে নিয়ে আমরা একটু গল্প করলাম, আমাদের স্বল্পভাবে চলে আসলো ইকুয়েশন। কেমন? তো যেটা পেলাম এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। ব্যাস, এবার তোমরা এটাকে লিখে নাও। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার মূল কনসেপ্ট। এবার প্রত্যেকে দেখো অধিবৃত্তের সমীকরণ কেমন। আমি তোমাদের দেখালাম যে অধিবৃত্তের ছবি এক রকমের ছবি, আর তার রেসপেক্টে তোমাদের আমি সমীকরণ দেখালাম। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু কি ওই ছবিটাই হয় বা ওই সমীকরণটাই হয়? না। তো প্রত্যেকে লিখবে এবার যত রকমের সমীকরণ হয় তার পুরো ফান্ডা। তো আমরা লিখব প্রথমে অধিবৃত্তের অক্ষ, অধিবৃত্তের অক্ষ যখন কি এক্স বা ওয়াই অক্ষ। কেমন? অধিবৃত্তের অক্ষ যখন এক্স অক্ষ বা ওয়াই অক্ষ হবে তখন ছবিটা কেমন, আর পাশাপাশি তার সমীকরণটা কি। সব সমীকরণ আমাকে প্রমাণ করতে হবে না, একটা তো করে দিলাম প্রমাণ, সব দরকার নেই। তো দেখো আমি প্রথমে এক্স অক্ষের ক্ষেত্রে বলি, আগে দেখে নাও তারপর টুকবে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আবার বলছি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ব্যাস, আগে ছবি দেখো সবাই। প্রথম ছবি হচ্ছে এইটা। কেমন? তো মনে হচ্ছে না যে অধিবৃত্তটা এক্স অক্ষের লটকে আছে, আছে কি না? যখন অধিবৃত্ত এক্স অক্ষের লটকে থাকবে তার মানে ভাবো এখানে ওয়াই বলছে যে বাহ আমি মহান, আমি রাজা। আমি কোন যা? রাজা। কেমন? ওয়াই বলছে আমি রাজা, আর এক্সটা কি, এক্স অক্ষ হচ্ছে কি, ও হচ্ছে গাধা। কেমন? কারণ এই বোঝাটাকে বইছে, এই বোঝাটা বইছে এক্স। কেমন? তো রাজা, রাজা অল টাইম কি থাকে, মাথায় পাওয়ার নিয়ে ঘুরে না, মোটুক পরে ঘুরে না, তাই না? একটা ডিগ্রি নিয়ে ঘোরে। এখনকার দিনে যেটা ডিগ্রি, পুরনো যুগে ওটা কি ছিল, মুটুক, মুকুট ছিল। তো আমরা কি বলবো, ওয়াই বলছে আমি রাজা, আমার পাওয়ার আছে, তাই না? দেখো পাওয়ারটা কার, ওয়াইয়ের পাওয়ার আছে। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি, 4 ইন্টু এ ইন্টু এক্স। কেমন? দেখো এক্সটা কি, ওই বোঝাটাকে বইছে। কেমন? জাস্ট সমীকরণটাকে মনে রাখার কৌশল বলছি, আর কিছুই না। এবার দেখো তো আমি যদি সমীকরণটাকে এভাবে আঁকার চেষ্টা করি, অধিবৃত্তটাকে, তো বলতে পারবে এখানে অধিবৃত্তটাকে কে বয়ে নিয়ে যাচ্ছে, এক্স অক্ষ না ওয়াই অক্ষ? কে বয়ে নিয়ে বেড়াচ্ছে? এক্স অক্ষ। দেখো বেচারা এক্স অক্ষই বয়ে নিয়ে বেড়াচ্ছে, কিন্তু উল্টো দিক থেকে। ওয়াই বলছে, আর আমি তো বলছি না আমি হচ্ছি রাজা, আর ওয়াই এক্স অক্ষ, ও হচ্ছে কি বলতো, বলদ, ও বয়ে নিয়ে বেড়াচ্ছে, মানে 4ax, কিন্তু ওর ডাইরেকশনটা উল্টো দিকে, তাই মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, আবার আমি চিত্র আঁকছি ভাই, এবার তুমি বলবে। আমি এবার ছবিটা আঁকলাম এরকম। কেমন? কেউ বলবে না? বলো ভাই। এবার এই অধিবৃত্তটা কে বইছে, এক্স অক্ষ বইছে না ওয়াই অক্ষ বইছে? ওয়াই অক্ষ বইছে। দেখো ওয়াই অক্ষটা ওকে ধরে আছে, তার মানে কি এক্স অক্ষ বলছে যে ভাই খুব তো হাসছিলি, হ্যাঁ, কিন্তু প্রকৃতির নিয়মকে কেউ ভুলবিস না। আজকে আমি যদি দরিদ্র হই না,
একটা দিন আমি কিন্তু বড়লোক হবই, ধনী হবই, আবার একদিন আমি আবার গরিব হয়ে যাব, প্রকৃতির নিয়ম যে। তো ঠিক একই রকমভাবে এক্স অক্ষ কয়েকদিন আগে কী বলতো ভিখারি ছিল, এবার এক্স অক্ষ বলছে যে আমার প্রপার্টি বেড়েছে, আমি এখন রাজা। আর ওয়াই অক্ষ, হ্যাঁ তুই হচ্ছিস ভিখারি, তুই এবার এই ভয়ানক জিনিসটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছিস। তার মানে কি বলতো, এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 4 ইন্টু এ ইন্টু কত ওয়াই। ক্লিয়ার? এবার আমি ছবিটা কীরকম করে আঁকছি বলো, কে বইছে অধিবৃত্তটাকে? ওয়াই অক্ষ বইছে। এক্স অক্ষ বলছে, আমি তো বলছি না, ওয়াই অক্ষ বইছে। তার মানে এক্স স্কোয়ার, এক্স বলছে আমি রাজা, এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 4 ইন্টু এ ইন্টু ওয়াই, কিন্তু ডাইরেকশনটা উল্টো দিকে আছে তাই মাইনাস। এটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ যখন এক্স অক্ষ বা ওয়াই অক্ষ তখন। এবার আমি দেখাবো তোমাদের, যদি অধিবৃত্তের অক্ষ, অধিবৃত্তের অক্ষ যখন এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, কেমন তখন কি হয় দেখো। আমি ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে ছবিটা কেমন হবে আগে দেখে নাও সবাই ছবিটা। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আবার আঁকছি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো সবাই, এবার কিন্তু আমাকে বলে দিয়েছে এক্স অক্ষ না, এক্স অক্ষের সমান্তরাল। দেখো এটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ, তাই না? এটা অধিবৃত্তের অক্ষ। তো অধিবৃত্তের যে অক্ষটা না, ওটা এক্স অক্ষের কি সমান্তরাল হয়ে আছে না? তখন মাথায় রাখবে এখানে সমীকরণটা কি হবে জানো? ওখানে সমীকরণ কি ছিল বলো? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি ছিল? 4ax না? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এখানে কি হবে জানো? ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এক্স মাইনাস আলফা। কেমন? এটা হচ্ছে ফর্মুলা, কিছু না, শুধু আমরা ওয়াই থেকে বিটা বাদ দেব আর এক্স থেকে আলফা বাদ দেব সববার ক্ষেত্রে। কেমন? দেখো কি করলাম, ওয়াই থেকে অল টাইম বিটা চুরি করে নেবে আর এক্স থেকে কি চুরি করে নেবে? আলফা চুরি করে নেবে। ব্যাস এইটুকুটা খালি কাজ। তুমি দেখো ওয়াই থেকে বিটা চুরি করলে কি পড়ে থাকবে? ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। তুমি যদি এক্স থেকে আলফা চুরি করে নাও কি পড়ে থাকবে? এক্স মাইনাস আলফা। সবটার ক্ষেত্রে দেখো, যদি আমি এই বরাবর দেখতে পাই, বলতে পারবে এখানে অধিবৃত্তের অক্ষটা বলো কার কার সঙ্গে সমান্তরাল? এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল না? তখন আমরা সমীকরণ কি বলবো বলো তো? ওয়াই থেকে বিটা চুরি করলাম সমান কত? 4a। এক্স থেকে আমি আলফা চুরি করব, কিন্তু সামনে কোন চিহ্ন হবে? মাইনাস, কারণ ডাইরেকশনটা কি উল্টো দিকে। একদম এর সঙ্গে অনুরূপ করে করছি। এখানে খালি এক্স অক্ষ ছিল, এখানে এক্স অক্ষের সমান্তরাল নিলাম। এখানে ওয়াই অক্ষ ছিল, আমি এখানে কি করব? ওয়াই অক্ষের সমান্তরাল নিচ্ছি। দেখো অধিবৃত্তের অক্ষটা কি হচ্ছে? ওয়াই অক্ষের সমান্তরাল। কি আবার এটাকে ত্রিশূল ভাববে না, ঠিক আছে? অধিবৃত্তের যে অক্ষটা কি ওয়াই অক্ষের সমান্তরাল না? আরে ভাই তুই এখানে ছিলি, ওকে টুক করে টেনে ওখানে নিয়ে যাও। তাহলে আমরা এর সমীকরণ কি জানি? এর সমীকরণ জানি, দেখো ওখানে কি জানতাম? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a হয় না? তাহলে এক্স থেকে কি চুরি করবে? আলফা। আর ওয়াই থেকে বিটা চুরি করো, তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 4a ওয়াই মাইনাস বিটা। ঠিক একই রকমভাবে যদি নিচে থাকে এরকম বরাবর, তাহলে আমরা কি বলতে পারি? দেখো তো, অধিবৃত্তের যে অক্ষ সেটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে কি বলবো? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4a ওয়াই মাইনাস বিটা। ব্যাস এই হয়ে গেল অধিবৃত্তের যাবতীয় সমীকরণ। আমি জাস্ট তোমাদের একটাই সমীকরণ প্রমাণ করে দেখালাম, কেমন? বাকিগুলো প্রমাণের দরকার নেই, খালি মনে রাখো এই সমীকরণগুলো হবে। তবে একটু বলে রাখি, পরবর্তীতে আমাদের যে সমীকরণগুলো বেশি কাজে লাগে সেটা হচ্ছে এই সমীকরণটা আর এই সমীকরণটা। কেমন? যখন তোমরা পরবর্তী সেমিস্টারে উঠবে তখন খুব কাজে লাগে। ওকে, এটা হচ্ছে স্পেশাল সমীকরণ। আচ্ছা, লাস্ট আরেকটা বলে দিই, যদি অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষ না হয়, ওয়াই অক্ষ না হয়,
আবার এক্স অক্ষ বা অক্ষ সমান্তরাল না হয় তখন কেমন হবে দেখতে সমীকরণটা বা ছবিটা কেমন দেখতে হবে। তো আমি জাস্ট খালি ছবিটা দেখে রাখছি, এর পুরো গণনা আমরা পরে দেখাবো। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। কেমন এবার লক্ষ্য করো, অধিবৃত্তের অক্ষ না এক্স অক্ষ না ওয়াই অক্ষ, না এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে কেমন হবে জানো? অধিবৃত্তটা দেখালো এরকমই হলো। তাহলে দেখো অধিবৃত্তের যে অক্ষ, এই অক্ষটা কি আর আমি বলতে পারবো যে এক্স অক্ষ হয়েছে? তো অধিবৃত্তের অক্ষ, এর নাম হচ্ছে অধিবৃত্তের অক্ষ। তো লক্ষ্য করো, অধিবৃত্তের অক্ষটা না এক্স অক্ষ হলো না ওয়াই অক্ষ হলো, না এক্স অক্ষের সমান্তরাল হলো না ওয়াই অক্ষের সমান্তরাল হলো, তখন অধিবৃত্তের চেহারা হয়ে গেল এরকম। কেমন? তো আমরা প্রত্যেকটা সমীকরণ নিয়ে স্টাডি করব এই চ্যাপ্টারের ক্ষেত্রে। অঙ্ক দুর্ধর্ষ সহজ। আমরা নেক্সট দিন প্রায় 46 থেকে 50টা ফর্মুলা আগে জানবো। টেনশন নেবে না কেউ, না মনে হচ্ছে প্রায় 40-50টা ফর্মুলা, বাট একটা এমন সুইটেবল টেকনিক বলবো না, এমন একটা তোমাদেরকে মন্ত্র দেবো, একটা ফর্মুলার মাধ্যমেই আমাদের প্রায় 60 ফর্মুলা বা 50 ফর্মুলা মুখস্থ হয়ে যাবে, মাত্র একটা ফর্মুলার মাধ্যমেই। মানে ফর্মুলাকে মনে রাখার টেকনিক বলবো, এবং সেগুলো দিয়ে নেক্সট দিন আমরা অঙ্ক করবো। ওই কারণে নেক্সট দিন কি অ্যাবসেন্ট হবে না। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।